উফ, ব্যথা পাই কৌশিক ভাই, হাত ছাড়ুন। কেন? আমি ছেলে ব্যথা লাগে? আর অন্য ছেলেটা ছেলে খুব ভালো লাগে, তাই না তোমা? রাগী কণ্ঠে কথাগুলো বলেই তুবার হাতটা আরো শক্ত করে চেপে ধরল কৌশিক। ব্যথায় তুবার জানটা বেরিয়ে যাচ্ছে যেন। অস্থির চিত্তে হাতটা মুচড়ামুচড়ি করতে লাগলো, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধন থেকে বিন্দু মাত্র ছাড়া পেল না। বিয়েবাড়ির রং বেরঙা লাইটের আলোতে তুবার ব্যথাতুর মুখশ্রী স্পষ্ট ফুটে উঠল। সেই আলোতেই জ্বলে উঠল তুবার লাল হয়ে যাওয়া হাতটা। কৌশিকের শক্ত হাতের চাপেই কবজিতে লালচে দাগ পড়েছে। আজ তুবার চাচাতো বোন মৌমিতার বিয়ে। তুবার বড় চাচা জামাল ভূঁইয়া জমকালো আয়োজন করেছেন মেয়ের বিয়ে উপলক্ষে। সেই সুবাদে একত্রিত হয়েছে আত্মীয় স্বজন সকলে। মৌমিতার সাথে সাথে আজ তুবাও খুব করে সেজেছে। গৌরবর্ণ গায়ে লাল জামদানি শাড়ি, চোখ ধাঁধাতে যথেষ্ট। চঞ্চল পায়ে এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে পাত্রপক্ষের সাথে আসা পাত্রের এক বন্ধু নজরে পড়ে তুবা। তখন থেকে ছেলেটা তুবার আশেপাশে ঘুরঘুর করছে। ভিড়ের মাঝে তুবার সাথে কথা বলার চেষ্টা করছে। বিয়েবাড়ির শত ব্যস্ততার মধ্যেও বিষয়টা নজর এড়ায়নি কৌশিকের। এবাড়ির বড় কর্তার একমাত্র ছেলে সে, আজ তারই বোনের বিয়ে। তুবা হলো কৌশিকের ছোট চাচার মেয়ে। মেজ চাচার ছেলে নীরবের সাথে ডেকোরেশনের কাজ দেখছিল কৌশিক। এমন সময় নজর যায় বাগানের দিকে। তুবার আগে পিছে কোনো অচেনা ছেলেকে ঘুরতে দেখে কৌশিকের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। বেখেয়ালি তুবা ছোটাছুটি করতে গিয়ে ঘাসের ওপর রাখা ইটের টুকরোর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ছেলেটা সঙ্গে সঙ্গে তুবার হাত ধরে ফেলে। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল কৌশিকের রাগ সপ্তম আসমানে তুলতে। ঝড়ের গতিতে এসে ছেলেটার হাত থেকে টান দিয়ে ছাড়িয়ে নেয় তুবাকে। ছেলেটা কিছু বলার আগেই তুবার হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজের সাথে। লম্বা চওড়া কৌশিকের সাথে পা মেলাতে হিমশিম খেয়ে যায় তুবা। ব্যথাতুর কণ্ঠে বলে, ব্যথা লাগছে রে কৌশিক ভাই। কিন্তু কৌশিক থামে না। তুবাকে টানতে টানতে সোজা নিজের ঘরে নিয়ে আসে। ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়ে ঠাস করে ভেতর থেকে দরজা আটকে দেয়। ভয়ে তুবার অন্তরাত্মা কাঁপছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কেউ যদি দুজনকে একসাথে ঘরে ঢুকতে দেখে ফেলে। যদিও সবাই বিয়ের আয়োজন নিয়ে বাগানের সাইডে আছে, তবুও তুবা ভয় পায়। ভয়ে ভয়ে তোতলাতে তোতলাতে বলে, উম, দরজা কেন বন্ধ করলেন? তোকে শিক্ষা দেবো বলে। আ- আমি কিছু করিনি কৌশিক ভাই। আচমকা কৌশিক তুবার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে কোমর পেঁচিয়ে ধরে তুবাকে নিজের বুকে চেপে ধরে, অন্য হাতে শক্ত করে চেপে ধরে তুবার গাল। কাঁপতে থাকা তুবার ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে দত্তে দত চেপে বলে, তোকে বলেছি না ছেলেদের থেকে দূরে থাকবে? আমি তো ওনাকে চিনি না। তাহলে তোর হাত ধরলো কেন? আম- আমি সত্যি জানি না, উনি তো। তুবার কথা শেষ করতে দিল না কৌশিক। আচমকা তুবার কাঁপতে থাকা ঠোঁটে আক্রমণ করে বসলো। এক হাতে কোমর চেপে ধরে অন্য হাতে শক্ত করে তুবার ঘাড় চেপে ধরলো। দুজনের মধ্যে এখন 1 ইঞ্চিরও দূরত্ব নেই। কৌশিক নিজের সমস্ত রাগ তুবার ঠোঁটের ওপর ঝাড়তে লাগলো। অসহায় তুবা ছাড়া পাওয়ার জন্য ছটফটিয়ে উঠল, কিন্তু কৌশিকের থেকে ছাড়া পেল না। বরং তুবার মুচড়ামুচড়িতে কৌশিকের রাগ আরও বাড়ল। ছটফটে তুবার ছটফটানি থামাতে শাড়ির আঁচল ভেদ করে কোমরে হাত রাখলো কৌশিক। পুরুষালী শক্ত হাতে খামচে ধরল নরম কোমল কোমর। বাঁকা কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তৎক্ষণাৎ স্থির হয়ে গেল তুবা। একদম বরফের মতো জমে শক্ত হয়ে গেল। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে ঠোঁটের ছোঁয়া আর গভীর করল। এবার আর রাগে নয়, বরং এবার তার ছোঁয়ায় প্রকাশ পেল অশেষ ভালোবাসা। নিজের শক্ত পুরুষালী হাতে কৌশিক ছুঁয়ে দিল তুবার নরম দেহ। তুবাও চোখ বন্ধ করে অনুভব করলো কৌশিকের উন্মাদনা। কারণ সে জানে কৌশিকের থেকে সে একদম ছাড়া পাবে না, বরং ছোটাছুটি করতে গেলে কৌশিক আরো রেগে যাবে। তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে সঁপে দিল কৌশিকের কাছে। অনুভূতির সাগরে ভেসে দুজন কখন যে বিছানায় চলে গেছে কেউই বুঝতে পারেনি। শুরুটা রাগের সাথে হলেও এখন কৌশিকের মধ্যে বিন্দু মাত্র রাগ নেই, বরং তার চোখে রয়েছে অস্থিরতা, কাছে পাওয়ার ব্যাকুলতা। তুবার ওপর নিজের শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে 2 হাতের ভর দিয়ে মাথা উঁচু করল কৌশিক। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে। এতে যেন কৌশিক আরো বেশি বেসামাল হয়ে পড়ল। আবারও আঁকড়ে ধরল তুবার ঠোঁট। ঠোঁট থেকে গলা, ঘাড়, কানের লতিতে আলতো করে চুমু খেলো কৌশিক।
চুমু খেতে খেতে এক টানে বুকের ওপর থেকে আঁচল সরিয়ে ফেলল। তুবা যেন মরি মরি অবস্থা, দুই হাতে বিছানার চাদর খামচে ধরে হাঁপাতে লাগলো তুবা। জোরে জোরে নিঃশ্বাস টানার ফলে তার বুকটা ক্রমাগত উঠানামা করছে। কৌশিকের মাথায় যেন এবার রক্ত চড়ে গেল। নারী দেহের প্রতিটা বাঘ তাকে করুণ সুরে আহ্বান জানাচ্ছে। নিজের সহ্য ক্ষমতা হারিয়ে তুবার বক্ষ ভাঁজে মুখ গুজল কৌশিক। অত্যাধিক উত্তেজনায় কেঁপে উঠল তুবা। থরথরিয়ে কেঁপে উঠল তার পুরো দেহ। শির দ্বারা বেয়ে বয়ে গেল এক শীতল স্রোত। কৌশিকের ঠোঁটচোরা এক বিন্দুও থেমে নেই। তুবার বক্ষ ভাঁজ থেকে নেমে গেল নরম উদরে। সহসা দেহ জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল তুবার। কোমর বাঁকিয়ে গুঙিয়ে উঠল, কণ্ঠস্বর অস্পষ্ট। কৌশিক ভাই প্লিজ থামুন, প্লিজ। হুম হুম। উদরে মুখ ডুবিয়ে জবাব দিল কৌশিক, যেন কোনো ঘোরের মধ্যে আছে সে। প্রতিটি ছোঁয়ায় স্পষ্ট ব্যাকুলতা। তুবা নিজের সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। এক হাতে খামচে ধরল কৌশিকের নরম সিল্কি চুল। অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল, প্লিজ। তুবাকে নড়াচড়া করতে দেখে দুই হাতে কোমর চেপে ধরল কৌশিক। গভীর কণ্ঠে বলল, প্লিজ জান, আরেকটু। আধা রাতে চেয়েও গভীর ছিল সেই কণ্ঠস্বর। তুবাকে বেসামাল করে দিল সেই ভারী কণ্ঠ। দেহের কাঁপুনি ধীরে ধীরে সুখের সাগরে পরিণত হলো, এক অদেখা ভয়ানক সুখ। তুবার মনে হলো সময় থমকে যাক, এই প্রহর কখনো না ফুরাক। ঠিক কতটা সময় তুবার উদরে মেতেছিল সেটা জানে না কৌশিক। সাউন্ড বক্সের আওয়াজে তার হুঁশ ফিরে। চেতনা ফেরার মতো তড়িৎ মাথা তুলে তাকায়। তুবা চোখ বন্ধ করে শুয়ে আছে। দুই চোখের কার্নিশ বেয়ে অঝরে অশ্রু ঝরছে। এই পর্যায়ে কৌশিককে ভীষণ চিন্তিত দেখালো। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? তড়িঘড়ি করে উঠে বসল কৌশিক। কান্নারত তুবাকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দুই হাতের আঁচলে তুবার মুখটা ধরে বলল, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। কাঁদতে কাঁদতে জবাব দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল, কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা। আমার কথা শুনলে আর খারাপ রূপ দেখাতাম না। আমি কি ইচ্ছে করে কিছু করেছি নাকি? তোর ইচ্ছে হোক বা অনিচ্ছা, একটা ছেলে তোকে ছুঁয়েছে, এটা যেমন নিয়মের বাইরে দেবা। আমি ব্যতীত তোকে দ্বিতীয় কোনো পুরুষ ছুঁতে পারবে না, আমি সেটা মানব না। তুবা আবারও কেঁদে ফেলল। কৌশিকের ঠোঁটের হাসি আরো প্রশস্ত হলো। সে ভ্রু উঁচিয়ে বলল, এখনো কাঁদবে? কাঁদলে কিন্তু আবার ঠোঁটে কষে চুমু খাবো। তুবা এবার রেগে যায়। কৌশিকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে মারতে বলে, খারাপ লোক, পচা লোক। কৌশিক তুবার হাত দুটো মুচড়ে পেছনে পেঁচিয়ে ধরে, মুখের কাছে মুখ নামিয়ে বলে, মন বদলে গেছে, এর জন্য বেঁচে গেলে। তাহলে আজকে তোর ভার্জিনিটি হরণ করে নিজের নামের সিল মোহর বসিয়ে দিতাম। তারপর আমার জিনিসে দেখে কে চোখ তুলে তাকায় সেটাও দেখে নিতাম। কথাগুলো বলেই তুবা ঠোঁটে শক্ত করে চুমু খেলো কৌশিক। লজ্জায় মাথা নিচু করে ফেললো তুবা। এই লোকটার হুটহাট গভীর ছোঁয়া তুবাকে বেসামাল করে দেয়। নেহাতি গোপনে বিয়েটা করে রেখেছে, সেই অধিকার থেকে লোকটা বারবার কাছে আসে, কিন্তু তাদের বিয়ের কথা পরিবারের কাছে অজানা। কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে নিশ্চয়ই খারাপ ভাববে। তুবা মোচড়াতে মোচড়াতে বলে, ছাড়ুন, কেউ দেখে ফেলে কি ভাববে? কি ভাববে? মানে নিশ্চয়ই খারাপ ভাববে। ভাবুক, হু কেয়ার্স, বিনা অধিকারে ছুঁয়ে নেই। অধিকারের কথা এখনো কেউ জানে না। জানিয়ে দেব। তুবা চমকে মাথা তুলে তাকায়, চোখে মুখে তার মারাত্মক ভয়। কৌশিকের মুখ চেপে ধরে ভয়ের কণ্ঠে বলে, মা আমায় মেরে ফেলবে। তোর মনে হয় আমি সেটা হতে দেব? জানি না, কিন্তু এখন প্লিজ ছাড়ুন। বাড়ি ভর্তি লোকজন, এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হচ্ছে। কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর ধীরে সুস্থে হাতের বাঁধন আলগা করলো। ছাড়া পেতে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তুবা। দরজার দিকে যেই পা বাড়াবে তৎক্ষণাৎ কৌশিক ডেকে উঠল। এই শোন। চলতে গিয়েও তুবা থেমে গেল। তৎক্ষণাৎ ঘুরে তাকালো পেছনে। কৌশিক ততক্ষণে তুবার পেছনে চলে এসেছে। তুবার মুখোমুখি দাঁড়িয়ে দুই হাত বুকে গুজল কৌশিক। তীক্ষ্ণ চোখে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল, সবার আগে ঘরে গিয়ে শাড়ি খুলবে, মুখের সাজ তুলে ফেলে সাধারণ সালোয়ার কামিজ পরবে। পরীর মতো সেজে অন্য ছেলেদের সামনে আসার প্রয়োজন নেই। তোর সৌন্দর্য শুধু আমার জন্য। আর যদি আমার কথার একটু নড়চড় হয় তাহলে আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ সমাপ্ত করব। সোজা বাসর সেরে হাতে বাচ্চা ধরিয়ে দেব। এত সিকিউরিটি নিয়ে আর বাঁচতে পারবো না আমি, ক্লান্ত হয়ে পড়েছে। বিনিময়ে তুবা আর চোখে চাইল। একটু আগের কথা মনে পড়তেই পা থেকে মাথা পর্যন্ত আবারও শিরশির করে উঠল। দুই পা টলে উঠল।
যেন পায়ের শক্তি ফুরিয়ে গেছে। তুবার অপ্রস্তুত মুখ দেখে কিছুটা আন্দাজ করে নিল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, নাকি এখনই বাসরটা সেরে ফেলবো? তুই চাইলে এখনই করতে পারি। আমি কিন্তু ফুল মুডে আছি। এ দেখ, আমার শরীর কাঁপছে। আয়নার সামনে দাঁড়িয়ে হতভম্ব তুবা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখে চলেছে। নিচের ঠোঁট ফুলে বেজায় খারাপ অবস্থা। বাজে লোকটা আচ্ছা মতো কামড়েছে, ব্যথায় টনটন করছে ঠোঁটের নিচের অংশ। রক্ত জমাট বাঁধা ফোলা ফোলা ঠোঁটের পাতায় আলতো করে হাত বোলালো তুবা। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস। এই লোকটা এমনই পাগলাটে, তোবাকে কোনো ছেলের সাথে দেখলেই অধিকার ফলাবে, আর সেই অধিকার ফলাতে গিয়ে একটা বড় সড় চিহ্ন বসিয়ে দেয়। তুবার চিন্তা হচ্ছে ভীষণ। এখন এই ফুলো ঠোঁট নিয়ে সে সবার সামনে যাবে কিভাবে? যদি বাড়ির লোক কোনো প্রশ্ন করে তখন কি করবে? এমন সময় সেখানে আগমন ঘটে বাড়ির মেজকর্তা লুৎফুর ভূঁইয়ার মেয়ে রিয়ার। তুবাকে খুঁজতে খুঁজতে সে বাড়ির ভেতর চলে এসছে। তুবার ঘরের দরজা খুলতেই দেখতে পায় তুবা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত তুবাকে স্ক্যান করে রিয়া আরো বেশি হতভম্ব হয়ে যায়। পার্লার থেকে বউকে সাজাতে আসা মেয়েরা ওদের 3 বোনকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। এত সুন্দর সাজ তুলে ফেলে তুবা কলাপাতা রঙের একটা হাতের কাছে 3 পিস পরেছে। মেকআপ তুলে রঙিন মুখটা সাদা করে ফেলেছে। তুবার এমন সাদামাটা অবস্থা দেখে রিয়া ভ্রু কুঁচকে গেল। পরনের শাড়িটা 2 হাতে উঁচু করে এগিয়ে গেল তুবার কাছে। কি রে, শাড়ি খুলেছিস কেন? আর মুখ ধুয়েছিস কোন কারণে, গাধা? বলতে বলতে রিয়া নজর গেল তুবার ঠোঁটের দিকে। নিচের ঠোঁট ফুলে কালচে হয়ে আছে। এতে রিয়া আটকে উঠল। ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করলো, বোন, কি হয়েছে ঠোঁটে? এত ফুলে গেছে কেন? রক্ত জমাট বেঁধে গেছে। কি রে, কিছু বলবি? বোনের ব্যতিব্যস্ত মুখ দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়ে তুবা। মনে মনে কৌশিককে আচ্ছা মতো বকে দেয়। আজ কৌশিকের জন্যই তুবাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। নিচে গেলে বাবা চাচাদের আরো 1000টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। ভাবতে চারদিক থেকে হতাশা ঘিরে ধরে তুবাকে। মনে মনে ঠিক করে এর শোধ তুবা তুলবেই। আসল সত্য পেটের মধ্যে হজম করে তুবা মেকি হেসে বলল, কিছু না আপু, ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তাই ব্যথা লেগেছে। কিন্তু ওয়াশরুমে পড়লে তো মাথায় ব্যথা পাওয়ার কথা, ঠোঁটে তো নয়। আরে সামনের দিকে পড়েছিলাম তো, বাথটাবের সাথে ঠোঁটে কৌতো লেগেছে। আর তাছাড়া তুমি এত জেরা কেন করছো? আমি কি কোনো চোর ডাকাত নাকি? কথার প্রসঙ্গ পাল্টে দুবা নজর সরিয়ে নিল। রিয়ার সন্দেহ বাড়ল বই কমল না, কিন্তু কথা আগানোর মতো ধৈর্য তার হলো না। ভীষণ তাড়ায় আছে সে। নিজের সাথে সাথে দুবাকে তাড়া দিয়ে বলল, যাই হোক, একটু সাবধানে চলাফেরা করবি, আর তাড়াতাড়ি নিচে চল, আপু তোর জন্য অপেক্ষা করছে। তুবা তৎক্ষণাৎ মনে পড়ল আজ ওদের বাড়িতে বিয়ে। সন্ধে পেরিয়ে রাতও হয়ে গেছে। এখন তো বরযাত্রী নতুন বউ নিয়ে চলে যাবে। ইস, কৌশিক ভাইয়ের জন্য বিয়ের বড় একটা অংশ মিস করলো তুবা। ভাবতে ভাবতে রিয়াকে রেখে দৌড় লাগালো। রাতের অন্ধকার তলিয়ে গেছে রং বেরঙের লাইটের আলোতে। এখন রাত 8টা বাজে, অথচ চারিদিকের শত শত লাইটের কারণে পুরো বাগান দিনের মতো আলোকিত। মৌমিতার শ্বশুরবাড়ি এখান থেকে সামান্য দূরে, বড়জোর 1 ঘন্টার রাস্তা। এজন্য তারা ফিরে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়ো করেনি। তবে এখন তারা বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। বিদায়ের লগ্নে পরিবারের সবার সাথে কুশল বিনিময় করলেও বাড়ির ছোট রাজকন্যা মিসিং। সেই থেকে তুবাকে দেখার জন্য ছটফট করছে মৌমিতা। ভাই বোনগুলো সবাইকে সে নিজের হাতে মানুষ করেছে। কাজিন মহলের সবার বড় হওয়ায় তার দায়িত্ব ছিল বেশি। তবে ভাই বোন সবার মধ্যে তুবা ছিল মৌমিতার সবচেয়ে আদরের। আপন ভাই কৌশিকের থেকেও বেশি আদর দিয়ে বড় করেছে তুবাকে। আজ বিদায় লগ্নে সেই আদরের বোন না থাকলে হয়? মৌমিতাকে ছটফট করতে দেখে রিয়া নিজেই গেছে তুবাকে ডাকতে, কিন্তু সেও লাপাত্তা। এর মিনিট খানেকের মাথায় তুবাকে আসতে দেখা গেল। বোকা মেয়েটা দিক বেদিক ভুলে দৌড়ে আসছে স্টেজের দিকে। এক ছুটে স্টেজে উঠেই ঝাঁপিয়ে পড়ল মৌমিতার বুকে। মৌমিতা পরম আদরে আগলে নিল তুবাকে। ইতিমধ্যেই তুবা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। চিরকালের জন্য শ্বশুরবাড়ি চলে যাবে মৌমিতা, হিসেব অনুযায়ী তার কাদার কথা। কিন্তু মৌমিতাকে সুযোগ না দিয়ে তুবা নিজেই মরা কান্না জুড়ে দিয়েছে। তুবাকে কাঁদতে দেখে বাড়ির রমণীরা আঁচলে মুখ চেপে কেঁদে ফেলল। তুবার যেন দিন দুনিয়ার বোধ হারিয়ে গেছে। মৌমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আহাজারি করে ওঠে, মৌ আপু, ও আপু, তুমি প্লিজ যেও না। তুমি চলে গেলে আমি যে একা হয়ে যাব। তুমি তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলো।
বলতে বলতে তুবা শব্দ করে কেঁদে ফেলল। এতক্ষণে মৌমিতার চোখের কোণেও অশ্রুকণা ভিড় জমালো। কাছাকাছি শ্বশুর বাড়ি, এই বাক্য মনে মনে আওড়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল মৌমিতা। কিন্তু তুবার কান্না দেখে নিজের সব বুঝ হারিয়ে গেল। তুবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বোনের পাশে দাঁড়িয়ে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল কৌশিক। কথায় কথায় নারী জাতির ফ্যাচ ফ্যাচ করে কান্না তার একদম পছন্দ নয়। দেশের বাইরে তো আর যাচ্ছে না, নিজের এলাকাতেই আছে। দিনে চাইলে 10 বার যাওয়া আসা করতে পারবে। তাহলে এই মরা কান্না জুড়ে দেওয়ার কারণ কি? কৌশিক অতিষ্ঠ কণ্ঠে বলল। আল্লাহর ওয়াস্তে চুপ হয়ে যা সবাই। বউ লন্ডনে যাচ্ছে না, বাংলাদেশে আছে। কিন্তু কৌশিকের কথা কেউ পাত্তা দিল না। মৌমিতা এবং তুবা এখনো একইভাবে কেঁদে চলেছে। তুবার কান্না দেখে কৌশিকের বুকটা ভারী হয়ে উঠল। সহ্য করতে না পেরে পেছন ফিরে বলল, মা, চাচি, তোমরা ওকে সামলাও। কৌশিক কথা শেষ করতেই রমণীগণ এবার শব্দ করে কেঁদে উঠলেন। অর্থাৎ দুঃখের সাগরে ডুবে তারা আরো আগে থেকেই মরছে। কৌশিক এবার অসহায় বোধ করলো। সারা দিন আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ বাড়িটা মুহূর্তেই মরা বাড়িতে পরিণত হলো যেন। চারিদিকে কান্নার রোল পড়ে গেল। অসহায় কৌশিককে সাহায্য করতে এগিয়ে এলো রাতুল। নিজের সদ্য বিবাহিতা বউকে আগলানোর দায়িত্ব নিজে নিল। তুবাকে টেনে মৌমিতার থেকে ছাড়ালো কৌশিক। বিচ্ছুটা আঠার মতো লেগে আছে বোনের সাথে। টেনেও দূরে সরানো যাচ্ছে না। এক প্রকার টেনে হিঁচড়েই বিচ্ছিন্ন করতে হলো দুজনকে। মৌমিতাকে নিয়ে তৎক্ষণাৎ গাড়ির দিকে রওনা হলো রাতুল। এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ কান্নাকাটি চলবে। এদিকে মৌমিতাকে চলে যেতে দেখে বাড়ির রমণীদের কান্না জোর বাড়ল। মৌমিতার মা কনক চাপা বেগম ঢলে পড়লেন স্বামীর বুকে। দুই চাচিরও একই অবস্থা। বাড়ির কর্তারা যার যার স্ত্রীকে সামলাচ্ছেন। মৌমিতাকে নিয়ে যেতে দেখে সকলেই পিছু ছুটল তাদের। মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফাঁকা হয়ে গেল। ছটফটে তুবার হাতের কবজি ধরে দাঁড়িয়ে আছে কৌশিক। দুরন্ত মেয়েটা হাত ছাড়িয়ে ছুটে যেতে চাইছে যেন, কিন্তু কৌশিকের শক্ত হাতের বাঁধনে আটকা পড়ায় যেতে পারছে না। তুবাকে শান্ত করতে কৌশিক ভারী কণ্ঠে আদেশ করল, তোবা, থাম। আমার যেতে দিন কৌশিক ভাই, আপু চলে যাচ্ছে। যাচ্ছে তো যাক, তাতে তুই এমন করছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে, আপুকে ছাড়া আমি একা হয়ে যাব। কথাগুলো বলেই আবারও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে তুবা। আচমকা কৌশিক তুবার চিকন কোমর এক হাতে জড়িয়ে ধরে। এক টানে বাড়ির পেছনের দিকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরে। সেকেন্ডের ব্যবধানে আঁকড়ে ধরে তুবার দুই ঠোঁট। হঠাৎ আক্রমণে হকচকিয়ে যায় তুবা। মুহূর্তে স্থির হয়ে আসে পুরো শরীর, শান্ত হয় মস্তিষ্ক। দুরন্ত মেয়েটা ছটফটানি থেমে যায় মুহূর্তেই। কৌশিক পরম আদরে আঁকড়ে ধরে তুবার ওষ্ঠপুট। অত্যন্ত মায়া এবং আবেগ দিয়ে পুরো দেহ ছড়িয়ে দেয় ভালোবাসা। তুবা শান্ত হয়ে যায়, ভুলে বসে মৌমিতার কথা। এক দারুণ উন্মাদনায় মেতে ওঠে দুজনে। এক পর্যায়ে তুবার শ্বাস আটকে আসে। লোকটা এতটাই জোরে চেপে ধরেছে যে তুবা নিঃশ্বাস নিতে পারছে না। এবার যেন বাচ্চার তাগিদে ছটফটিয়ে ওঠে। রোম্যান্সের মধ্যে বাধা পড়ায় বেশ বিরক্ত হয় কৌশিক। এক গাঢ় চুম্বন শেষে কৌশিক মাথা তুলে তাকায়। ছাড়া পেয়ে তুবা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এই লোকটা একদিন ওর প্রাণ নিয়েই ছাড়বে। তুবাকে হাঁপাতে দেখে বাঁকা হাসে কৌশিক। তুবার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আরো কাঁদবি? কাঁদ। যতবার কাঁদবি ঠিক ততবার এই থেরাপির প্রয়োগ করব। কাঁদলে কোষের চুমো দেব। আমিও দেখি তোর কান্না কতক্ষণ স্থায়ী হয়। তুবা রেগে যায়। হঠাৎ করে প্রতিশোধের নেশা মাথায় চেপে বসে। ও ঠোঁট ফুলিয়ে দেওয়ার প্রতিশোধ এবার তুবা নেবে। সতর্ক চোখে সে একবার আশেপাশে তাকায়। সবাই মৌমিতাকে বিদায় দিতে বাড়ির গেটে চলে গেছে। বাড়ির পেছন দিকটা পুরোপুরি ফাঁকা। সুযোগ বুঝে এবার তুবা কৌশিকের ওপর আক্রমণ করে বসে। আচমকা কৌশিকের ঘাড়ে এক হাত রেখে টেনে কিছুটা ঝুঁকিয়ে আনে। এরপর হুট করে কৌশিকের ঠোঁট আঁকড়ে ধরে তুবা। হঠাৎ আক্রমণে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কৌশিক, কিন্তু পরপরই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুহূর্তেই কৌশিক নিজের ঠোঁটে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। বিচ্ছুটা ওর ঠোঁট কামড়ে ধরেছে। নিজের ঠোঁটটা ব্যথায় চিনচিন করে ওঠে। তবে তার চেহারায় বিন্দু মাত্র ব্যথার আভাস পাওয়া যায় না। বরং তুবার বাচ্চামো দেখে কৌশিকের হাসি প্রশস্ত হয়। ইচ্ছে মতো কামড়ে কৌশিকের ঠোঁটের একাংশ কেটে ফেলে তুবা। রক্তে নোনতা স্বাদ জিহ্বায় পৌঁছাতেই টনক নড়ে উঠল। সঙ্গে সঙ্গে ঠোঁটটা ছেড়ে দিল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে তখনও হাসি। তুবাকে সরে যেতে দেখে কৌশিক ফিসফিস করে বলল, তাতে এত জোর? রাক্ষসের মতো খেয়ে ফেলতে চেয়েছিস? বেশ করেছি, হিসেব বরাবর করলাম। এবার ফোলা ঠোঁট নিয়ে আপনিও সবার মাঝে ঘুরে বেড়ান। কৌশিক এবার আরো একটু ঝুঁকল।
তুবা ভয়ে একটু পিছিয়ে গেল, দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে রইল। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার খুব কাছাকাছি চলে আসলো, নাকে নাক ছুঁই ছুঁই। তার কণ্ঠস্বর এবার আরো বেশি ঠান্ডা শোনালো। একবার সুযোগ পাই তোর সব কৃতকর্মের ফল এক এক করে ভোগ করাবো, ছটফটানি কমিয়ে ছাড়বো। বাসর ব্যবস্থা করি আগে। স্বপ্ন দেখে যান। স্বপ্নকে বাস্তবে রূপ দেব খুব তাড়াতাড়ি। যখন তোর গভীরে আমার বিচরণ চলবে তখন দেখব তুই কোথায় পালাস। আজ যে ঠোঁট তুই কামড়ে রক্তাক্ত করলে, একদিন এই ঠোঁটই তোর পুরো দেশ জুড়ে বিচরণ করবে। তৈরি থাকিস জান। কথাগুলো বলেই ঝুঁকিয়ে রাখা মাথা সোজা করলো কৌশিক। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছে নিল। চলে যেতে গিয়েও আবারও ঘুরে দাঁড়ালো। মুহূর্তেই তুবার ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বাড়ির দিকে পা বাড়ালো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল বুঝতে কিছুটা সময় লেগে গেল তুবার। যখন বুঝতে পারলো কৌশিক ওকে আবারও চুমু খেয়েছে, তখন লজ্জায় দুই হাতে মুখ ঢেকে ফেললো তুবা। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মেয়েটার। কথায় কথায় কৌশিকের ঠোঁটে চুমু খাওয়া তুবাকে ব্যাপক লজ্জায় ফেলে দেয়। লোকটা অত্যাধিক নির্লজ্জ, অসভ্য, অভদ্র, বেহায়া, কন্ট্রোললেস একটা মানুষ। রাত পোহানোর সাথে সাথেই ভুইয়া মঞ্জিলের শোকের ছায়া কেটে গেছে। বাড়ি জুড়ে আবারও ছড়িয়ে পড়েছে সাজ সাজ রব। নিয়ম অনুযায়ী আজ মৌমিতা এবং রাতুলের বৌভাতের অনুষ্ঠান। ছোট বড় সকলেই সাজগোজে ব্যস্ত। ইতিমধ্যে বড়রা তৈরি হয়ে একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। অন্য গাড়িটাতে করে বাচ্চারা পরে আসবে। কৌশিক মাত্রই গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়েছে। কোমরে একটা সাদা টাওয়াল পেঁচানো, আর একটা টাওয়াল ঘাড়ে ঝুলিয়ে মাথা মুছছে। এক হাতে মাথার পেছনের দিকে চুলগুলো ঝাড়তে ঝাড়তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় নজর গেল দরজার দিকে। চাপিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে দেখা যাচ্ছে একজোড়া ডাগরাখি। কাজলের অ্যাপটানো চোখ দুটো কৃত্রিম আলোয় জলজল করছে। কৌশিক আড়ালে মৃদু হাসলো। মাথা মোছার ভঙ্গিতে ধীরে সুস্থে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছাকাছি এসে আচমকা এক টানে দরজা খুলে ফেলল। সেকেন্ডের ব্যবধানে তুবাকে হ্যাঁচকা টানে ভেতরে ঢুকিয়ে তড়িৎ দরজা আটকে দিল। হতভম্ব তুবা বুঝতেই পারল না কি থেকে কি হলো। যখন বুঝতে পারলো তখন সে কৌশিকের বাহুডোরে আবদ্ধ। তুবাকে দেওয়ালের সাথে ঠেসে ধরে দুই পাশে হাত রেখে আটকে ধরেছে তুবাকে। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে আছে। পিটপিট করে একবার কৌশিকের চোখের দিকে তাকালো তুবা। কৌশিক ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। ওই গভীর চোখে তাকিয়ে থাকার সাহস হলো না তুবার। চোখ নামিয়ে নিল। তৎক্ষণাৎ নজরে পড়ল কৌশিকের উন্মুক্ত প্রশস্ত বুক। ফর্সা বুকটা অল্প বিস্তর লোমে আবৃত। পানিতে ভিজে লোমগুলো দেহের সাথে লেপ্টে আছে। নিয়মিত জিম করার ফলে দেহের গঠন একদম মানানসই। পেটের কাছে সিক্স প্যাক অ্যাপস ভাজে ভাজে ফুটে আছে। পুরো দেহ জুড়ে ফোটায় ফোটায় চিকচিক করছে পানির বিন্দু। তুবা যেন শ্বাস আটকে আসলো। কৌশিকের সুঠাম ভেজা শরীর তাকে বেসামাল করে তুলল। বেহায়ার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কৌশিকের দেহের প্রতিটা ভাঁজ। তুবার অবস্থা দেখে মনে মনে হাসলো কৌশিক। সন্তুষ্টও হলো। আজ মনে হচ্ছে তার দিনের পর দিন জিম করা সফল। তার প্রিয় মানুষ তার দেহের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার দেহের ভাঁজে আটকে গেছে। কৌশিক দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে হাসলো। তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, Wanna touch it, জান? কৌশিকের ফিসফিস কণ্ঠ শুনে পুরো দেহ জুড়ে শিহরণ বয়ে গেল তুবার। তড়িঘড়ি করে নজর সরিয়ে নিল। ক্রমাগত মাথা ডানে বামে নেড়ে বলল, না না, But I want to touch you and also feel you, জান। মোহনীয় কণ্ঠে কথাগুলো বলেই তুবার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল কৌশিক। গাঢ় চুম্বনে ভরিয়ে দিল তুবার ঘাড় গলা। আবেশে চোখ বন্ধ করে দেওয়াল খামচে ধরল তুবা। বুকের গতি বেড়ে গেল 3 গুণ। কৌশিক সময় নিল না গলা থেকে নিচে নামতে। তুবার পাতলা কোমর পেঁচিয়ে ধরে নিজের কাছে টেনে নিল। গলা থেকে ঠোঁট নামিয়ে নিল বক্ষ ভাঁজে। ভেজা চুমুতে ভরিয়ে দিল বক্ষের উন্মুক্ত জায়গাটুকু। তুবা খামচে ধরল কৌশিকের ভেজা চুল। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, প্লিজ থামুন, কেউ এসে পড়বে। আমি মোড়ে আছি। বলে ঠোঁটের ছোঁয়া আরো গাঢ় করলো। বক্ষ ভাঁজের মাঝে উষ্ণ ঠোঁটের ছোঁয়া পাগল করে দিচ্ছে তুবাকে। হাত পা ভেঙে পড়ে যাবে যেন। এই অসহ্য সুখ থেকে বাঁচতে তুবা টেনে টেনে বলল, প্লিজ কৌশিক ভাই, কেউ চলে আসবে তো। কৌশিক তৎক্ষণাৎ থেমে গেল, কিন্তু তুবাকে ছাড়ল না। নিজের সাথে মিশিয়ে রেখে মাথা তুলে তাকালো। বাঁকা হেসে বলল, বাচ্চা ভাবিস আমাকে? আর একটু পরিশ্রম করলে বাচ্চার বাপ হয়ে যাব, আর তুই আমাকে বাচ্চা ভরানোর ভয় দেখাস?
বাড়িতে এখন আমি এবং আমার সাঙ্গপাঙ্গ ছাড়া কেউ নেই। বড়রা অনেক আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। সো এখন তোকে খেয়ে ফেললেও কেউ এগিয়ে আসবে না। তুবা মাথা নিচু করে জিভ কামড় দিল। উত্তেজনায় সে ভুলেই বসেছিল এখন বাড়ি ফাঁকা। এই মুহূর্তে বাড়িতে যারা আছে তারা সবাই ওদের দুজনের সম্পর্কে বিষয়ে জানে, এমনকি ওদের গোপন বিয়ের সাক্ষীও ভাই বোনেরা। তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক ডান গালে গাঢ় চুম্বন বসিয়ে দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাড়ি ফাঁকা পেয়ে ওকে চোখে কেন মারছিস জান? কাছে পেতে মন চাইছে? না, আমি তো শুধু দেখতে এসেছিলাম। আচ্ছা, দেখবি? তাহলে খুলবো? বলেই কোমরের কাছে টাওয়ালের গিটে হাত দিল কৌশিক। তুবা তড়িঘড়ি করে খপ করে কৌশিকের হাত ধরে ফেলল। চোখ খিচে বন্ধ করে বলল, ছি, আমি অন্য কিছু দেখার কথা বলিনি। তাহলে? আমি তো দেখতে এসেছিলাম আপনি কোন রঙের জামা পরেছেন। ঘরে গিয়ে আমিও সেম কালার ড্রেস পরবো তাই। আচ্ছা, ম্যাচিং ম্যাচিং। হুম। তাহলে চোখ খোল। তুবা চোখ বন্ধ রেখে ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ সে চোখ খুলবে না। কৌশিক জোর করে তুবার থুতনি ধরে নিচু করে রাখাটা উপরে তুলল। নাকের সাথে নাক ঘষে বলল, চোখ বন্ধ রাখার প্রয়োজন নেই। বিয়ে করা বউ তুই আমার। আমার সবকিছুই তুই দেখতে পারিস। অধিকার আছে তোর। তুবা ধীরে সুস্থে চোখ খুলল। কৌশিক তৎক্ষণাৎ দুষ্টুমি করে তুবার চোখে মুখে ফু দিল। বাঁকা হেসে বিছানার কাছে চলে গেল। ছাড়া পেয়ে তুবাও পেছনে পেছনে গেল। বিছানার ওপর বিছিয়ে রাখা কালো রঙের শার্ট দেখিয়ে কৌশিক প্রশ্ন করল। ইজ ইট ওকে জান? তুবা এবার একটু চিন্তায় পড়ে গেল। কালো রঙের তার দুইটা জামা এবং একটা শাড়ি আছে। এখন সে জামা পরবে নাকি শাড়ি? তুবাকে চিন্তামগ্ন দেখে কৌশিক প্রশ্ন করল, কি সমস্যা? আমার কালো রঙের গাউনও আছে, শাড়িও আছে, কোনটা পরবো? আচ্ছা, শাড়ি পরি। একদম না, খবরদার বলছে। শাড়ি পরবি না। কেন? আবার কেন মানে? আমি যখন বারণ করেছি তখন পরবি না, ব্যাস। শাড়ি পরে তোর অন্য ছেলেদের সামনে যাওয়া নিষেধ। তুবা মুখ ফোলালো, চোখ মুখ অন্ধকার করে বলল, ওকে ফাইন। বলে নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক আবারও ডেকে উঠল। শোন। তুবা থেমে গেল, পেছন ঘুরে বলল, কি? কৌশিক জবাব দিল না। এগিয়ে এসে আবারও তুবার কোমর পেঁচিয়ে ধরল। ঠোঁটে শক্ত করে চুমু খেয়ে বলল, ঠোঁটেগুলো কি লাগিয়েছিস? লিপস্টিক। এগুলো ঠোঁটে দিবে না, আমার নেশা ধরেছে। পরে বিষমল হয়ে পড়লে কিন্তু পস্তাবি। তুবা তর্কে জড়ালো না, বাধ্য মেয়ের মতো ছোট্ট করে বলল, আচ্ছা। আর শোন, চোখে কাজলও দিবি না। কাজল দিলে তোকে অনেক সুন্দর লাগে, আর দেহ মন হৃৎপিণ্ড সবকিছু কাঁপে। আচ্ছা ঠিক আছে, এবার তো যেতে দিবেন। কৌশিকের ইচ্ছে করছিল না ছাড়তে। মন চাচ্ছে এভাবেই তুবা সারা জীবন তার বাহু ডোরে থেকে যাক, সময় এখানেই থমকে যাক। কিন্তু হায়, এটা তো সম্ভব নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। ছাড়া পেয়ে দুবার দাঁড়ালো না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। এখানে থাকলেই বিপদ। হুটহাট লোকটার মুড চেঞ্জ হয়ে যায়। ভাই বোনেরা সব তৈরি হয়ে মৌমিতার শ্বশুরবাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেলা 10টা বেজে গেল। আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করে সবাই চলে এলো বাড়ির পেছনের ফাঁকা জায়গায়। ছোটখাটো একটা আমের বাগান আছে সেখানে। আম গাছের নিচে চেয়ার পেতে বসেছে সবাই আড্ডা দিতে। এ বাড়িতে এসে কৌশিকের সাথে যোগ দিয়েছে কৌশিকের মামাতো বোন রাইমা। সেই সাথে রাতুলের দুইজন বন্ধুও আছে, সেলিম আর সিফাত। সিফাত সেই ছেলে যে কাল থেকে তুবার পেছনে ঘুরঘুর করছে। সিফাত তুবার মুখোমুখি হয়ে চেয়ার পেতে বসেছে। সে নানানভাবে চেষ্টা করছে তুবার মনোযোগ পাওয়ার, কিন্তু বেখিয়ালি তুবা সরু নজরে তাকিয়ে আছে কৌশিকের পাশে চেয়ার নিয়ে বসে থাকা রাইমার দিকে। রাইমা কৌশিককে পছন্দ করে, এমনকি বাড়ির বড়রা চায় ওদের দুজনের বিয়ে দিতে। রাইমাকে নিয়ে তুবার এই একটা জায়গাতেই সমস্যা। যদিও এটা শুধুমাত্র বাড়ির বড়দের চাওয়া, কৌশিক এখনো সম্মতি জানায়নি। তবুও তুবার ভয় হয়। মনে মনে কৌশিককে নিয়ে সে ইনসিকিউরিটি ফিল করে। তুবার মনে সংশয় দূর করতে কৌশিক গোপনে বিয়ে করে নেয় তুবাকে, যাতে তুবা তাকে হারানোর ভয়ে গুটিয়ে না থাকে। কিন্তু তবুও এই মেয়েকে দেখলে তুবার মুখের হাসি উড়ে যায়। রাইমা স্বভাবে ঠান্ডা চরিত্রের মেয়ে হলেও তুবা তাকে পছন্দ করে না। তুবার ভাবনায় ছেদ ঘটে তার মেজো চাচা ছেলে নীরবের কথা শুনে। আমাদের বাপ চাচাদের ফ্যামিলি প্ল্যানিংয়ে একটু ভুল হয়ে গেছে। সেলিম ভ্রুকুচকে বলে, কেমন বল? এই যে বড় চাচুর 2 ছেলে মেয়ে, মৌ আপু আর কৌশিক ভাই। যদিও ওরা জমজ, কিন্তু 2 ভাই বোন তো। আবার আমাদের দিকে আমি আর রিয়া 2 ভাই বোন।
মাঝখান থেকে নিয়ম ভঙ্গ করলো ছোট চাচ্চু। তুবা তার একমাত্র সন্তান, ছোট চাচ্চুর উচিত ছিল আরও একটা সন্তান নেয়া, এবং সেটা ছেলে। কি বলো? মাঝখান থেকে জবাব দিল সিফাত। সে তুবার দিকে তাকিয়ে বলল, তুমি কৌশিক, দুজন ভাই তো আছোই, তোমার নতুন করে ভাইয়ের কি প্রয়োজন? মাথা নিচু করে ফোনে কিছু একটা করছিল কৌশিক। আচমকা সিফাত তাকে তুবার ভাই বলে সম্বোধন করায় ভ্রুকুচকে মাথা তুলে তাকালো। মুখে কোনো জবাব না দিয়ে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল শুধু। কৌশিকের এমন এক্সপ্লেনেশনের মানে অন্যরা না বুঝলেও রিয়া এবং নীরব বেশ বুঝলো। প্রসঙ্গ পাল্টাতে রিয়া চেঁচিয়ে উঠল নীরবের ওপর, তুই বেশি বুঝিস তাই না? আসছে বাপ চাচাদের সমালোচনা করতে। অন্য কিছু বলার থাকলে বল বেয়াদব। বোনের ধমক শুনে নীরব তৎক্ষণাৎ চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারিদিকে পিনপতন নীরবতা ছড়িয়ে পড়ল। কৌশিক নজর ঘোরাতে গিয়ে চোখে পড়ল তুবার ভারাক্রান্ত মুখ। চোখ দুটো কেমন ছলছল করছে, মনটাও বেজায় ভার। কৌশিক বুঝতে পারল তুবার মন খারাপের কারণ। ওর মনে হঠাৎ দুষ্টবুদ্ধি উকি দিল। তুবাকে জ্বালাতে রাইমার দিকে ঘুরে বলল, কালকে আসলো না কেন রায়? মিস করেছি তোমাকে। রাইমা কৌশিকের দিকেই তাকিয়েছিল। হঠাৎ কৌশিককে আগ বাড়িয়ে তাকে প্রশ্ন করতে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। লাজুক হেসে বলল, ওই একটু অসুস্থ ছিলাম। ব্যাস, তুবার আর সহ্য হলো না। রেগে ধপ করে উঠে দাঁড়ালো। পা দিয়ে চেয়ার লাথি দিয়ে সরিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল সেখান থেকে। কৌশিক মনে মনে হাসলো। তার বোকার রানী খেপে গেছে। এখন তার রাগ ভাঙানোর ছুতোয় আরও একবার কাছে যাবে, ভরপুর আদর করবে, গভীরভাবে ভালোবাসা দেখাবে। বোকাটা কি কৌশিকের এসব কৌশল বুঝে? মৌমিতার শ্বশুরবাড়ি থেকে ফেরার পর থেকে দুবার মনটা ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে এক প্রকার ঘরবন্দি করে ফেলেছে। রাইমার সাথে কৌশিকের স্বাভাবিক আচরণ তুবা কিছুতেই মানতে পারছে না। কৌশিক জানে রাইমা ওকে নিয়ে মনে মনে সংসার করার স্বপ্ন দেখে, কৌশিককে পছন্দ করে। জানার পর তো কৌশিকের তাকে এড়িয়ে চলা উচিত, তা না করে আরো ঘেঁষাঘেঁষি করছে। ব্যাপারটা কিছুতেই হজম করতে পারছে না তুবা। ওর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু বাপ চাচাদের ভয়ে গলা থেকে আওয়াজ বের করতে পারছে না। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁটির মতো বিছানায় বসে আছে। রিয়া মৌমিতা ডেকে গেছে, কিন্তু তুবা কারোর সাথে নিচে যায়নি। মৌমিতার স্বামী রাতুলও ডেকে গেছে, তুবা তবুও ঘর থেকে বের হয়নি। নিচে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে, হইচই করছে। তুবা দোতলা থেকে সব শুনতে পেল, কিন্তু মনের রাগে আর আড্ডায় সামিল হতে নিচে নামলো না। সন্ধে পেরিয়ে রাত তখন 8টা। এই সময় বাড়ির সবাই একসাথে ডিনার করে। এবারের বহু বছরের পুরনো নিয়ম। সকালে এবং রাতে সবাই একসাথে খাবার খায়। দুপুরে যার যার কাজে থাকায় ওই একবেলা আলাদাভাবে খেয়ে নেয়। সেই রেশ ধরে 8টার পরেই তুবার ঘরের দরজায় টোকা পড়ল। তাওহিদ ভইয়া ভারী কণ্ঠে ডেকে উঠলেন, তুবা, আম্মু তাড়াতাড়ি বাবার সাথে নিচে এসো, তোমার বড় চাচ্চু ডাকছে। বাবার কণ্ঠস্বর শুনে ধরে রাখা শক্ত মন নরম হয়ে এলো তুবার। বড় চাচুর হুকুম অমান্য করার স্পর্ধা এবারের কারণ নেই। সেই স্পর্ধা তুবা দেখাবে কিভাবে? তাই অগত্যায় তাকে নিচে নামতে হলো। বাবার সাথে গুটি গুটি পায়ে নিচে আসার পর দেখা গেল ড্রয়িং রুমে পায়চারি করতে থাকা বিচলিত কৌশিককে। কোনো কারণে ছটফট করছে ছেলেটা। তুবাকে নিচে নামতে দেখে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো। তুবা চেয়ার টেনে বসতেই ঠিক পাশে চেয়ারটা টান দিয়ে বসে পড়ল কৌশিক, যেন এতক্ষণ ধরে তুবার জন্যই অপেক্ষা করেছিল। কৌশিক পাশাপাশি বসে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিল। এরপর ঘাড় ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা 1 সেকেন্ডের জন্য তাকাচ্ছে না, বড় কঠিন শাস্তি দিচ্ছে কৌশিককে। সে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? কৌশিকের ভাবনায় ছেদ ঘটল তুবার মা নয়না বেগমের ডাকে। তিনি আদরের সুরে প্রশ্ন করলেন, রুটি দেবো নাকি পরোটা আব্বু? কৌশিকের ধ্যান ভাঙল, নড়ে চড়ে বসে বলল, পরোটা দাও চাচি। নয়না বেগম 3টে ঘিয়ে ভাজা পরোটা কৌশিকের প্লেটে তুলে দিলেন। পাশ থেকে তুবা বলে উঠল, আমাকে রুটি দিও তো আম্মু, আমি পরোটা খাবো না। মেয়ের কথা শুনে ভ্রুকুচকালেন নয়না বেগম। অবাক হয়ে বললেন, ওমা, তুই আবার কবে থেকে পরোটা রেখে রুটি খাওয়া শুরু করলি? তুই তো রুটি খাস না। খাই না, আজ খাবো, দাও তুমি। তুবার হাবভাব সূক্ষ্ম চোখে পরখ করছে মৌমিতা। তুবার খাদ্য তালিকার ভিন্নতা দেখে প্রশ্ন করেই বসল, এই তোর কি হয়েছে রে? ভূতে ধরেছে আপু, তোমাকে নিশ্চয়ই ভূতে ধরেছে, তাই তো এমন অদ্ভুত ব্যবহার করছে। টেবিলের অপর পাশ থেকে নীরব খিলখিল করে হেসে বলল। নীরবের মা নাইমা বেগম ছেলের পিঠে থাপ্পড় দিয়ে চুপ করতে বললেন,
জামাল সাহেব ভারী কণ্ঠে ধমকে উঠলেন। আহ, থামবে তোমরা? আমার বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি? যে অপশন দিচ্ছ, বাচ্চারা যা খেতে চাইবে তাই দিবে, না থাকলে রান্না করে এনে দিবে। ছোট বউ, তোমার যা চাইছে দাও, আর খাওয়ার সময় কথা কম বলবে সবাই। জামাল সাহেবের গম্ভীর কণ্ঠ শুনে চুপ হয়ে গেল সবাই। নয়না বেগম তুবার পাতে একটা রুটি দিয়ে চলে গেলেন, কারণ তিনি জানেন ঝোঁকের বশে চাইলেও এই মেয়ে অর্ধেক রুটিও খাবে না। সবাই যার যার মতো খাওয়ায় ব্যস্ত হওয়ার পর তুবা অরুচি নিয়ে রুটি চিবোতে লাগলো। বিষয়টা কেউ খেয়াল না করলেও কৌশিকের নজরে ঠিক পড়েছে, এবং কৌশিক খুব ভালো করেই জানে তুবা ওর উপর জেদ করে রুটি নিয়ে বসেছে। মেয়েটার খাওয়া নিয়ে ছেলে মানুষই একদম পছন্দ হলো না কৌশিকের। সে নিজেও আর ঠিক মতো খেতে পারল না। রাত তখন 2টা ছুঁই ছুঁই। ভূয়া মঞ্জিলের সকল সদস্য ঘুমে বিভোর। প্রতি রাতের এই সময়টাই হলো কৌশিকের একান্ত প্রহর। নিঃশব্দে দরজা খুলে বাইরে বের হলো কৌশিক। দোতলা থেকে উকি দিয়ে একবার নিচে দেখে নিল। সবগুলো ঘর অন্ধকার, অর্থাৎ সবাই পুরোপুরি ঘুম। দোতলা বাড়িটাতে বড়রা সবাই নিচে থাকে, আর বাচ্চারা 4 জন থাকে দোতলায়। এতে অবশ্য কৌশিকের একটু সুবিধাই হয়েছে, হুট করে বড়দের চলে আসার ভয় নেই। কৌশিকের পাশের ঘরটা তুবার। কৌশিক নিচে একবার নজর বুলিয়ে সোজা চলে গেল তুবার ঘরের দরজার সামনে। 2 আঙ্গুলে দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। তুবা তখন জেগেই ছিল। পেটে ক্ষুধা নিয়ে সে আবার ঘুমাতে পারে না। তখন একটা রুটির 4 ভাগের 1 ভাগ খেয়ে ঘরে চলে এসেছে। এখন ক্ষুধায় পেট চেপে ধরে বসে আছে। এমন সময় দরজায় টোকা পড়ায় নড়ে চড়ে বসলো তুবা। সে খুব ভালো করে জানে এই মুহূর্তে তার ঘরে কে আসতে পারে, তাই জেদ ধরে আর দরজা খুলল না, সেভাবেই বসে রইল। খানিক পর কৌশিকের গম্ভীর আওয়াজ এলো, তুবা, দরজা খোল। খুলবো না, আপনি জানতো। তৎক্ষণাৎ রেগে জবাব দিল তুবা। কৌশিক মাথা দুলিয়ে হাসলো। দ্বিতীয়বার আর ডাকলো না, উল্টো ঘুরে গট গট পায়ে দরজার সামনে থেকে চলে গেল। মিনিটের মধ্যে কোনো আওয়াজ না শোনায় কান পেতে দিল তুবা। না, দরজা থেকে কোনো শব্দ আসছে না। আচমকা কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাড়াহুড়ো করে ছুটলো বেলকনির দিকে। পাশাপাশি ঘর হওয়ায় তুবা এবং কৌশিকের ঘরের বেলকনি কাছেই। তুবা যখন বেলকনিতে পৌঁছেছে ততক্ষণে কৌশিক নিজের বেলকনি থেকে তুবার ঘরের বেলকনিতে লাফ দিয়েছে। কৌশিককে লাফ দিতে দেখে আঁতকে উঠল তুবা। 2টা বেলকনির মাঝে প্রায় 2-3 হাত দূরত্ব। লাফ দিতে গিয়ে কৌশিক যদি পড়ে যায়, তুবার ভয়কে সত্যি করে কৌশিকের পা পড়ল বেলকনির একদম কোনায়। ভয়ে দিক শূন্য হয়ে দৌড়ে কাছে এলো তুবা। কৌশিকের হাতটা ধরে টান দিয়ে নিজের দিকে নিয়ে গেল। পড়তে পড়তে বেঁচে গেল কৌশিক। কৌশিকের নিরাপত্তা নিশ্চিত হতেই তুবা বুকে হাত রেখে হাঁপালো। প্রচণ্ড ভয় পেয়ে গেছে মেয়েটা। তুবাকে এমন হাঁপাতে দেখে ওর কাছে এগিয়ে এলো কৌশিক। পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, রিল্যাক্স জান, শান্ত হও, আমি ঠিক আছে। এ পর্যায়ে তুবা তেতে উঠল। ঘুরে কৌশিকের বুকে এলো পাথারি কিল ঘুষি মারতে লাগলো। ও নরম হাতের কিল ঘুষিতে কৌশিকের থোড়ায় ব্যথা লাগছে, বরং বুকে সুরসুরি লাগছে। কৌশিক হেসে তুবার 2 হাত ধরে পেছন দিকে মুড়িয়ে ফেলল। তুবার বুক ঠেকলো কৌশিকের প্রশস্ত বুকে। নিজের সাথে মিশিয়ে নিয়ে কৌশিক বলল, এসব কি? হ্যাঁ, মনে হচ্ছে বুকে কেউ তুলের বল দিয়ে বাড়ি মারছে। সুর লাগছে তো। আপনি খুব খারাপ। কেন এমন করলেন? পড়ে গেলে কি হতো? মোচড়ামুচড়ি করতে করতে বলল তুবা। বিপরীতে কৌশিক নাটকীয় ভঙ্গিতে বলল, আসলে তো কি হতো, পড়ে গেলে মরে যেতাম। এই রে, তুই তো বিধবা হয়ে যেতিস। আচমকা কৌশিকের মুখে মরার কথা শুনে ছটফটানি থেমে গেল তুবার। ছলো ছলো চোখে তাকালো কৌশিকের দিকে। পরপরই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। তুবাকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল কৌশিক। তাড়াহুড়ো করে তুবার গাল 2 হাতে আগলে ধরে বলল, এই জান, কাঁদছিস কেন? আরে মজা করলাম তো। এমন মজা কেন করবেন? আচ্ছা বাবা, সরি, আর করবো না, এবার চুপ হয়ে যা। তুবা তবুও কেঁদে চলেছে। কৌশিক ব্যতিব্যস্ত হয়ে বলল, সরি বললাম তো, তবু থামবি না? ঠিক আছে, তাহলে আমার কায়দায় কান্না থামাই। বলেই তুবার 2 ঠোঁট আঁকড়ে ধরল কৌশিক। মুখ থেকে আর একটা শব্দ বের হতে দিল না তুবার। ছটফটানিও থেমে গেল মুহূর্তে। মিনিটের ব্যবধানে কান্নার কথা ভুলেই বসলো তুবা। কৌশিক সময় নিয়ে সরে এলো। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ছেড়ে দিল। ফিসফিস করে বলল, বলেছিলাম না, কাঁদলেই কষে চুমু দেব। আবার কাঁদ, আবারও চুমু দেব। আমার কিন্তু ভালোই লাগে। বিনিময়ে কোনো জবাব দিল না তুবা। মুখ ফুলিয়ে মাথা নিচু করে রইল। কৌশিক হাসলো। সামান্য কথা বলাতে এত রাগ? কথা বলবেন কেন? ভুল হয়ে গেছে মহারানী, আর কোনোদিন রাইমার সাথে কথা বলবো না। মাফ করুন। এখন আপনার রাগ ভাঙাতে কি করি? কড়া করে আদর করে দেব?
বারণ করলে শুনবেন? কখনোই না। আমার বউকে আমি আদর করব, বারণ শুনবো কেন? তুবা জবাব দিল না, মুখ ঘুরিয়ে নিল। কৌশিক তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মুখ ঘুরিয়ে রাখলে কিন্তু অ্যাডাল্ট আদর করব, একেবারে সর্বোচ্চ লেভেলের আদর। আপনি ভীষণ অসভ্য। বউয়ের কাছে অসভ্য হওয়া জায়েজ আছে। তুবা প্রসঙ্গ পাল্টালো। এত রাতে কেন আসলেন? আমার অভিমানে বউ সারা রাত না খেয়ে থাকবে, সেটা কিভাবে মেনে নেই? তোর জন্য চিকেন ফ্রাই নিয়ে এসছে উইথ হট টমেটো সস, সঙ্গে এই হট ছেলেটাও আছে, টেস্ট করে দেখতে পারিস। বেলকনিতে লাফ দেওয়ার সময় কৌশিকের হাতে একটা বক্স ছিল, যেটা তুবা তখন খেয়াল করেছে। কৌশিকের এই ছোট ছোট কেয়ারগুলো তুবাকে বরাবরই মুগ্ধ করে। তুবার বিষয়ে তিল পরিমাণ কোনো কিছুই কৌশিকের নজর এড়ায় না। এই দিক থেকে তুবা পৃথিবীর সব চাইতে ভাগ্যবতী নারী। কৌশিক তুবাকে নিয়ে বেলকনির মেঝেতে বসে পড়ল। নিজে পা মেলে বসে তুবাকে নিজের হাঁটুর উপর মুখোমুখি করে বসালো। মাঝারি বক্সটা খুলে তুবার সামনে এগিয়ে দিল। পছন্দের খাবার চোখের সামনে দেখে লোভে চোখ চকচক করে উঠল তুবার। এক প্রকার হামলে পড়ল চিকেন ফ্রাইয়ের ওপর। কৌশিক নির্নিমেষ তাকিয়ে রইল তুবার পানে। পুরো একটা চিকেন ফ্রাই শেষ করে তুবা দ্বিতীয়টাতে হাত দিল। কৌশিকের দিকে এগিয়ে দিয়ে বলল, খাবেন? কৌশিক ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। ধীরে সুস্থে টমেটোর সসে আঙ্গুল ডুবিয়ে তুবার ঠোঁটের কোণে লাগিয়ে দিল। বাঁকা হেসে নিজের পুরুষালী ঠোঁট চেপে ধরল তুবার মুখে লাগানো সসে। তুবা আবেশে দুই চোখ বন্ধ করে নিল। এক হাতে খামচে ধরল কৌশিকের পিঠের শার্ট। কৌশিক সময় নিয়ে জিভ দিয়ে তুলে নিল সসের অংশটুকু। চোখে মুখে তার তৃপ্তির আভাস। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চিকেন নয়, আমি তো তোকে খাবো। তাড়াতাড়ি খাওয়া শেষ কর যান, আমার আদর করতে অনেক সময় লাগবে। কানের খুবই কাছে কৌশিকের ফিসফিস আওয়াজ শুনে পুরো শরীর কাঁটা দিয়ে উঠল তুবার। মুহূর্তে চিকেন ফ্রাইয়ের টুকরোটা হাত থেকে ফ্লোরে পড়ে গেল। চোখ দুটো বন্ধ তুবার। কৌশিকের ফিসফিস আওয়াজ তুবার পুরো দেহে শিহরণ জাগায়। কৌশিক ছোট ছোট করে তুবার ঘাড়ে ঠোঁট ছোয়ালো। ব্যাকুল কণ্ঠে ডাকলো, জান, হুম। বিয়ের কথা পাশে জানিয়ে দিই, আমি আর অপেক্ষা করতে পারছি না। তোকে খুব করে কাছে পেতে মন চায়। কাছেই তো আছে। হুম, এভাবে না, তোকে পুরোপুরি আমার করতে চাই, নিজের নামে লিখে নিতে চাই, যেখানে অ্যাকচুয়াল পরিমাণে হারানোর ভয় থাকবে না। তোর প্রতিটা রাত কাটবে আমার বুকে, আদর আদরে ভরিয়ে দেবো তোকে, এতটা আদর দেবো যে তুই দিশাহারা হয়ে পড়বে। তোকে গভীরভাবে ছুঁতে ইচ্ছা করছে জান। তুবা চোখ মেলে তাকালো। ঘাড়ে ঠোঁট ডুবিয়ে রাখা কৌশিকের মাথাটা নিজের সাথে চেপে ধরল। কৌশিকের মুখটা গিয়ে ঠেকলো তুবার গলায়। লম্বা উঁচু নাকের ডগা ঘষা খেলো গলার সাথে। খোঁচা খোঁচা দাড়ি ছোঁয়া সূচের মতো বিচ্ছে গলায়। পুরো ঠোঁট দুটো তখনও পাগলামিতে ব্যস্ত। সেই অবস্থাতেই তুবা মিনমিন করে বলল, আর একটু ধৈর্য ধরুন, আর কয়েক মাস পরেই তো আমার ইন্টার ফাইনাল এক্সাম। পরীক্ষাটা হয়ে গেলে তারপর না হয় জানাই। ততদিনে আমিও একটু সাহস জুগিয়ে নিই। জানেন তো আমি মাকে খুব ভয় পাই। তারপর বলতে দিবি তো, পাক্কা? হুম। কৌশিক আলতো হাসল। দুই হাত তুবার পিঠে রেখে নিজের সাথে গভীরভাবে মিশিয়ে নিল। উন্মুক্ত গলদেশে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। তুবা হাঁসফাঁস করে উঠল যেন। এক হাতে কৌশিকের চুল খামচে ধরে বলল, ছাড়ুন প্লিজ, অনেকক্ষণ তো হলো। রোমান্সের মাঝে ডিস্টার্ব করিস কেন? আমার সামনে আসলেই তো রোমান্টিক মুডে চলে আসেন আপনি। তো কি করবো, চেহারাতে অ্যালকোহল লাগিয়ে করিস, দেখলে নেশা চলে যায়, আমার কি দোষ? তুবা হাসল। দুই হাতে কৌশিকের মাথা চেপে ধরে জোর করে গলা থেকে ওর মুখ সরালো। কৌশিকের মুখোমুখি হয়ে বলল, প্রায় ভোর হতে চললো, কাল আমার কলেজে যেতে হবে, আপনারও অফিস আছে, নতুন নতুন চাকরি পেয়েছেন, এখনই লেট লতিফ হতে চান আপনি? চাকরি থাকবে তাহলে? নিশ্চয়ই থাকবে, দক্ষতা যোগ্যতা আছে বলেই অত বড় সফটওয়্যার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হতে পেরেছে। টিকে থাকার টেকনিক আমি জানি। কিন্তু আমি জানি না, বিশ্বাস করুন। আপনার মতো রাতের পর রাত না ঘুমিয়ে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারি না আমি। আমার মাথা ফাঁকা ফাঁকা লাগে, ঘুমোবো আমি প্লিজ। কৌশিক কয়েক সেকেন্ড এক দৃষ্টে তাকিয়ে রইল তুবার মুখের দিকে। এরপর আলতো হেসে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো। তুবা ও পেছন পেছন গেল দরজা আটকে দিতে। কয়েক কদম এগিয়ে থেমে গেল কৌশিক। তড়িৎ পেছন ঘুরে তাকালো। তুবা কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে ঠোঁটে শক্ত করে চুমু খেলো। তাড়াহুড়ো পায়ে যেতে যেতে বলল, ঘুমিয়ে পড়। সেকেন্ডের ব্যবধানে স্থান ত্যাগ করলো কৌশিক। তুবা হাসলো। ধীরে ধীরে হাসি চওড়া হলো। দরজা আটকে লম্বা শ্বাস টেনে বিছানায় গেল।
এবার তার শান্তির একটা ঘুম হবে। সকালে ডাইনিং টেবিলে পুরো পরিবার একত্র হয়েছে। টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। নতুন জামাই শ্বশুরবাড়ি এসেছে, তার আদরে কি ত্রুটি রাখা যায়। বাড়ির রমণীগণ চারদিক থেকে রাতুলকে ঘিরে রেখেছেন। যে যা বানিয়েছেন এক এক করে রাতুলের প্লেটে সাজাচ্ছেন। অসহায় রাতুল চুপচাপ দেখছে শুধু। এত খাবার সে একা কেন? তার 14 গোষ্ঠী মিলেও খেতে পারবে না। লজ্জায় কিছু বলতেও পারছে না। মিনিটের ব্যবধানে বাচ্চারা সবাই নিচে নেমে এলো। তুবা, নীরব এবং রিয়া একেবারে কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমেছে। তুবা আর নীরব একই ক্লাসে পড়ে। দুজনেই এবার এইচএসসি পরীক্ষা দিবে। রিয়া এবার অনার্স 2য় বর্ষে পড়ে। কৌশিক এবং মৌমিতা যমজ। মৌমিতা কৌশিকের চাইতে 1 মিনিটের বড়। গত বছর মাস্টার্স কমপ্লিট করেছে 2 ভাই বোন। কৌশিক এখন একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছে। সবাইকে তৈরি হয়ে নিচে নামতে দেখে রাতুল খাওয়া থামিয়ে দিল। হেসে প্রশ্ন করলো, তোমরা কোথাও যাচ্ছ নাকি? তুবা জবাব দিল, কলেজে যাব ভাইয়া। সামনে আমার আর নীরবের এইচএসসি এক্সাম। অলরেডি অনেক ছুটি কাটিয়ে ফেলেছি। রাতুল চিন্তায় পড়ে গেল। চিন্তিত মুখে মৌমিতার দিকে তাকালো। চোখের ইশারায় কিছু একটা বোঝালো। মৌমিতার কপালেও ভাঁজ পড়েছে। সে চিন্তিত স্বরে বলল, সে কি, আজ থেকে তোরা স্কুল কলেজ অফিস যাওয়া শুরু করে দিচ্ছিস? আমি যে তোদের জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, থুর, সব ভেস্তে গেল। সারপ্রাইজের নাম শুনে তুবা, রিয়া, নীরব আগ্রহী চোখে তাকালো। তুবার আগ্রহ যেন 2 গুণ বেশি। ছটফট করে বলল, কি সারপ্রাইজ মৌ আপু? তোর দুলাভাই আর আমি তোদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোদের, কিন্তু সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই শকড হয়ে গেলাম। কৌশিক কাটা চামচ দিয়ে সালাদ তুলে মুখে দিতে দিতে বলল, কবে যেতে চাইছিস? আজকেই রওনা হবো ইয়ার। সন্ধ্যায় বের হওয়ার প্ল্যান ছিল। তোর দুলাভাই তো হোটেলও বুক করে ফেলেছে। আজকে? ভ্রু কুচকে প্রশ্ন করলো কৌশিক। মৌমিতা গদগদ হয়ে জবাব দিল, তুই অন্তত না করিস না ভাই। বাবাকে আমি রাজি করিয়ে ফেলেছি, এখন তুই হ্যাঁ বললেই হবে। কৌশিক সরাসরি তাকালো নিজের বাবার দিকে। জামাল সাহেব খাওয়ার ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদের কথা শুনছিলেন। কৌশিক তাকাতেই তিনি খেতে খেতে জবাব দেন, জামাই আবদার করেছে তোমাদের নিয়ে ঘুরতে যাওয়ার। ছুটি ম্যানেজ করতে পারলে সবাই ঘুরে আসো। তুবা আর নীরবের পরীক্ষা এখনো অনেক দেরি আছে। এখন তোমরাই ভালো মন্দ ভেবে সিদ্ধান্ত নাও। এরই মধ্যে তার খাওয়া শেষ হয়ে গেছে। তিনি রাতুলের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একে একে লুৎফুর সাহেব এবং তাওহিদ সাহেবও চলে গেলেন। তুবা আগ্রহী চোখে তাকিয়ে আছে কৌশিকের দিকে। মনে মনে দোয়া করছে কৌশিক যেন রাজি হয়ে যায়। অনেকদিন পর সবাই মিলে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে। সমুদ্রের তীরে কৌশিকের হাতে হাত রেখে হাঁটবে তুবা। সূর্যোদয় সূর্যাস্ত দেখবে। প্রিয় মানুষের সাথে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করার সুযোগ বারবার আসবে নাকি? তুবা ছটফটে মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল কৌশিক। ওর মুখটা দেখে বেশ বুঝতে পারছে তুবা ঠিক কী চায়। তবে সে চিন্তায় আছে ছুটি ম্যানেজ হবে কিনা। তুবার আগ্রহ ভরা মুখের দিকে তাকিয়ে 7-5 মাথা থেকে ঝেড়ে ফেলল কৌশিক। মাথা নেড়ে বলল, ঠিক আছে, দেখছি ছুটি ম্যানেজ করতে পারি কিনা। দেখি আবার কি ম্যানেজ করতে হবে শালাবাবু? হাসি মুখে কথাটা বলল রাতুল। কৌশিক সম্মতি জানালো। ব্যস্ত হাতে ফোন বের করে কারো নাম্বারে ডায়াল করতে করতে চলে গেল। কৌশিক চলে যেতে সবাই হই হুল্লোড় করতে করতে যার যার ঘরে গেল ব্যাগ গোছাতে। সন্ধে হতে সবাই যার যার ব্যাগপত্র নিয়ে হাজির। এক এক করে লাগেজগুলো গাড়ির পেছনে রাখলো কৌশিক। ওকে সাহায্য করছে নীরব আর রাতুল। নিজেদের গাড়ি নিয়ে কক্সবাজার যাবে ওরা। গাড়িটা ড্রাইভ করবে কৌশিক। ব্যাগপত্র গাড়িতে সাজাতে সাজাতে তুবা আর রিয়া চলে এলো। এরপর এক এক করে সবাই নিজেদের জায়গায় বসতে লাগলো। কৌশিক গিয়ে ড্রাইভিং সিটে বসলো। যাওয়ার সময় তুবাকে ইশারায় বলে গেল সামনে গিয়ে বসতে। তুবা গাড়ির দিকে পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে সেখানে আগমন ঘটল আরও একজন অনাকাঙ্ক্ষিত অতিথির। বিনবুলায় মেহমানের মতো নিজের বড়সড় ব্যাগ নিয়ে দৌড়ে আসছে রাইমা। এই ভর সন্ধ্যায় ইয়া বড় ব্যাগ সমেত রাইমাকে দেখে তুবার টান টান হৃদয় কুঁচকে গেল। অবাক হয়ে মুখ ফসকে বলে ফেলল, আপনি কেন এসেছেন? রাইমা ততক্ষণে গাড়ির কাছাকাছি চলে এসছে। কনকচাপা বেগম গাড়িতে বাচ্চাদের জন্য খাবারের ব্যাগ রাখতে রাখতে বললেন, ওহো, আমি তো তোদের জানাতেই ভুলে গেছি। রাইমাও তোদের সাথে যাবে। তোরা সবাই মিলে আনন্দ করবি। মেয়েটা কাছাকাছি আছে যখন ঘুরে আসুক, ওরও মন ভালো হবে, তাই ওকে ডেকে নিয়েছি। ভালো করেছি না? কথাগুলো বলে একগাল হাসলেন তিনি। তুবার হাসি খুশি মুখটা মুহূর্তে চুপসে গেল। ঘুরতে যাওয়ার সকল উত্তেজনা আগ্রহ নিমিষেই উবে গেল।
সেকেন্ডের ব্যবধানে রাইমা হুট করে সামনের সিটে কৌশিকের পাশে গিয়ে বসলো। এতে যেন তুবার মাথায় আকাশ ভেঙে পড়লো। বিকট আওয়াজে বজ্রপাত হতে লাগলো মনের ভেতর। মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ছলো ছলো চোখে তাকালো ড্রাইভিং সিটে বসা কৌশিকের দিকে। চোখের কোণে পানি টলমল করছে, পলক পড়লেই তা গড়িয়ে পড়বে। তুবা ছলো ছলো চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর মুচড়ে উঠল কৌশিকের। সেই সাথে রাইমাকে পাশে বসতে দেখে বিরক্তও হলো খুব। সেই বিরক্তিতে আগুন লাগলো তুবার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে কৌশিকের। কপালে শিরা ফুলে উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত অতিথির আগমন তার কখনোই কাম্য ছিল না। রাগ সংবরণ করতে না পেরে স্টিয়ারিং এ শক্ত করে ধরল কৌশিক। ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকালো পেছনে বসা মৌমিতার দিকে। ভাইয়ের রাগী চেহারা দেখে যা বোঝার বুঝে গেছে মৌমিতা। সে তড়িঘড়ি করে গাড়ি থেকে নামতে নামতে বলল, আরে রাই, তুই সামনে গেলি কেন? মৌমিতা কথাটা এতটাই জোরে বলেছে যে রাইমা এক প্রকার চমকেই উঠল। বুকে হাত রেখে বলল, কেন আপু? আরে তুই সামনে বসছিস কেন? কতদিন তোর সাথে গল্প করি না। আয় একটু, দুই বোন কাছাকাছি বসে গল্প করি। কিন্তু আপু, আমি এখানেই বসি। ধুর, এত দূর থেকে গল্প করা যায় নাকি? আয় তো। বলতে বলতে এক প্রকার টেনেই নামালো গাড়ি থেকে। অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থেকে নামতে হলো রাইমার। একদম পেছনে গিয়ে বসলো রিয়া আর নীরব। মাঝে সিরিয়ালে জানালার কাছে রাতুল বসেছে। রাতুলের পাশে মৌমিতা বসে রাইমাকে নিজের পাশে বসালো। সঙ্গে সঙ্গে টান দিয়ে গাড়ির দরজা আটকে দিল। তুবা তখনও মন ভার করে দাঁড়িয়ে। রাইমা নেমে যেতেই কৌশিক ভারী কণ্ঠে বলল, তুবা বস। কণ্ঠটা এতটাই শক্ত ছিল যে তুবা আর টু শব্দ করার সাহস পেল না। চুপচাপ মাথা নিচু করে বসে পড়ল। সবাই যার যার জায়গায় বসে পড়তেই কৌশিক গাড়ি স্টার্ট দিল। রাতের আধারের সাথে মিশে ছুটে চলেছে সাদা রঙের গাড়িটা। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস চোখ মুখ ছুঁয়ে দিয়ে যাচ্ছে। লং জার্নি, পুরো রাত রাস্তায় কাটাতে হবে। গন্তব্যে পৌঁছাতে সকাল হয়ে যাবে। কৌশিকের রাত জাগার অভ্যেস আছে বিধায় সে নিজে ড্রাইভ করবে পুরো রাস্তা। নীরবকে দায়িত্ব দেওয়ার সাহস পায়নি। ঘুমে ঝুলে যদি দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে গাড়ির ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। গভীর রাত হওয়ায় কেউ আর চোখের পাতা খোলা রাখতে পারেনি। তুবাও ঘুমে ডানে বামে ঢুলছে। গাড়ির গতির সাথে সাথে মাথা এদিক ওদিক হয়ে যাচ্ছে। কৌশিক গাড়ির গতি কমিয়ে দিল। ধীরে ধীরে চলন্ত গাড়ি পুরোপুরি থামলো। একবার পেছনে ফিরে দেখলো সবাই ঘুমে বিভোর। সবার ঘুমে যাতে ব্যাঘাত না ঘটে তাই গাড়ির ভেতরে জ্বলতে থাকা লাইটটা আস্তে করে নিভিয়ে দিল। এরপর তাকালো তুবার দিকে। ঘুমে ঢুলতে থাকা তুবার মাথাটা অতি সন্তর্পণে নিজের কাঁধে রাখলো। আলগোছে মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। সকলের অগোচরে কপালে ছোট্ট করে চুমু দিল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই নিশ্চিন্তে ঘুমা যা, আমি আছি তোর পাশে। একটা ফুলের টোকাও লাগতে দেবো না তোর গায়ে। ঘুমের মধ্যেই তুবা কৌশিকের দিকে ঘুরে ডান হাতে কৌশিকের ফোলা ফোলা বাম বাহু জড়িয়ে ধরল। ঘুমে ঝুলে বাম হাত রাখলো কৌশিকের বুকে। এখন তুবা যদি জেগে থাকতো তাহলে বুঝতে পারত কৌশিকের হৃৎপিণ্ডের বেগতিক ধুকপুকানি। কৌশিক নজর সরিয়ে নিল। ডান হাতে মাথা চুলগুলো পেছনে ঠেলে দিল। সম্পূর্ণ মনোযোগ রাস্তায় নিয়ে গেল। এখন তুবার দিকে মনোযোগ দিয়ে কন্ট্রোল হারালে চলবে না। গন্তব্যে পৌঁছাতে রাস্তা এখনো অনেক বাকি। কৌশিক লম্বা শ্বাস টেনে গাড়ি স্টার্ট দিল। মেঘে আচ্ছন্ন ভোরের আকাশ। গগন জুড়ে রাশি রাশি মেঘপুঞ্জ দল বেঁধে ভেসে বেড়াচ্ছে। মেঘের বুক চিরে সূর্যের খণ্ডাংশ অল্প স্বল্প উঁকে দিচ্ছে। সময় এখন ভোর ৫টা। সারা রাত আবহাওয়া স্বাভাবিক থাকলেও আচমকা ভোরের দিকে চারিদিক থেকে মেঘ ঘনিয়ে এসেছে। কৌশিক গাড়ি চালাতে চালাতে একবার আকাশে নজর বোলালো। হোটেলে পৌঁছাতে আর সর্বোচ্চ মিনিট ৫ সময় লাগবে। কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঢাকঢোল পিটিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। চিন্তায় কৌশিকের কপালে ৩-৪টে ভাঁজ পড়ল। ৭-৫ না ভেবে গাড়ির গতি বাড়ালো। যত তাড়াতাড়ি সম্ভব গন্তব্যে পৌঁছানো প্রয়োজন। দ্রুত গতির গাড়ির ঝাঁকুনিতে একে একে ঘুম ভেঙে গেল সকলের। চোখ মেলে চারিদিকে গুমট অন্ধকার দেখে চিন্তায় পড়ে গেল সবাই। চিন্তিত রাইমা কৌশিকের দিকে তাকাতেই দেখতে পেল তুবা কৌশিকের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। গাড়িতে উপস্থিত সকলে জেগে উঠলেও তুবা এখনো ঘুম, যেন নরম বিছানার আরামদায়ক বালিশে ঘুমোচ্ছে। তুবার মাথা কৌশিকের কাঁধে দেখে মনে মনেই হিংসা হলো রাইমার, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারল না। চিকন মেয়েলি কণ্ঠে বলল, আর কতক্ষণ লাগবে কৌশিক ভাইয়া? এসে পড়েছে। বলতে বলতে গাড়ি ব্রেক কষল কৌশিক। গাড়িটা থেমেছে বিশাল বড় আলিশান হোটেলের সামনে। এই পর্যায়ে তুবার ঘুমও ভেঙে গেল।
গাড়ি থামতেই সবাই যার যার মতো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। বৃষ্টি আসার আগেই সবাই ছুটল হোটেলের দিকে। গাড়ি জায়গা মতো পার্ক করে কৌশিকও ছুটল হোটেলের দিকে। রাতুল সব মিলিয়ে রুম বুক করেছে মোট 5টা। 4টে রুম পর্যায়ক্রমে কৌশিক, নীরব, তুবা আর রিয়ার জন্য, অন্যটা তার নিজের আর মৌমিতার জন্য। মাঝখান থেকে ঝামেলা হয়ে গেল রাইমাকে নিয়ে। রাইমার আসার কথা আগে থেকে জানা ছিল না, এজন্য বাড়তি রুম বুক করা হয়নি। এখানে এসেও আর কোনো রুম ম্যানেজ করা যায়নি। শেষে উপায় না পেয়ে রাইমাকে রিয়া নিজের সাথে নিয়ে গেল, কারণ ও জানে তুবা অন্তত ওকে নিজের কাছে রাখবে না। লম্বা জার্নি শেষে সবাই ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিশ্রাম করতে চলে গেল। আবহাওয়া ভালো থাকলে বিকেলে সবাই ঘুরতে বের হবে। সময়টা দুপুরের মাঝামাঝি। হোটেলে এসে সবাই লম্বা একটা ঘুম দিয়েছে। সবার শরীর এখন বেশ চাঙ্গা। মৌমিতার রুমে সবার জন্য খাবার আনা হয়েছে, সবাই মিলে এখানেই খাবে। সারা রাত জেগে ড্রাইভ করায় কৌশিক এখনো ঘুমিয়ে আছে। খাবার নিয়ে সবাই বসে অপেক্ষা করছে কৌশিকের জন্য। তুবা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো। ভোরে পৌঁছানোর পর হালকা নাস্তা করে ঘুমিয়েছিল। এখন দুপুর 2টা পেরিয়ে গেছে। ক্ষুধার জ্বালায় পেটের ভেতর মোচড়াচ্ছে তুবার। থাকতে না পেরে তুবা উঠে দাঁড়ালো। মৌমিতাকে উদ্দেশ্য করে বলল, আপু তোমরা না হয় খেয়ে নাও, আমি কৌশিক ভাইকে ডেকে নিয়ে আসি। তুবাকে বাধা দিয়ে রাইমা উঠে দাঁড়ালো। চিকন সুরে বলল, তুবা তুমি থাকো, আমি ওনাকে ডাকতে যাচ্ছি। বলে রাইমা উঠে দাঁড়ালো। রাইমাকে উঠতে দেখে তুবার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। এই মেয়েটা খালি কৌশিকের কাছে যাওয়ার বাহানা খুঁজে। এখন তো তার কৌশিক ভাই ঘুমিয়ে আছে। রাইমা কি ঘুমন্ত কৌশিক ভাইকে দেখতে চাইছে? মনে মনে রাগ হলো তুবার। কৌশিক তুবার স্বামী, তার স্বামীকে অন্য মেয়ে দেখবে কেন? তুবা রেগে কিছু বলতে যাবে তার আগেই মৌমিতা রাইমার হাত টেনে ধরে বলল, ধুর, তুই আবার কোথায় যাস? তুই আমার কাছে বস। আই তুবা, ভাইকে ডেকে নিয়ে আয় তো। তুবা দাঁড়ালো না, ছটফটে পায়ে দৌড়ে বেরিয়ে গেল। কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে শটান হয়ে ঘুমিয়ে আছে কৌশিক। সারা রাত টানা ড্রাইভ করায় শরীরটা বেশ ক্লান্ত, এজন্য ঘুমটা বেজায় গাঢ় হয়েছে। তুবা ধীরে ধীরে পা টিপে টিপে ভেতরে ঢুকলো। আস্তে করে দরজা আটকে দিয়ে চলে গেল কৌশিকের কাছে। বিছানার কাছাকাছি গিয়ে মনোযোগ দিয়ে দেখল কৌশিককে। লম্বা সিল্কি চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। বাতাসের দাপটে কপাল জুড়ে ওড়াউড়ি করছে। কৌশিকের চুলগুলো তুবার ভীষণ পছন্দের, তুলোর মতো নরম আর সিল্কের মতো মসৃণ। তুবার সুযোগ পেলেই কৌশিকের চুলে হাত চালিয়ে দেয়। দেখতে দেখতে তুবা নজর স্থির করলো কৌশিকের ঘুমন্ত মুখে। তীরের মতো লম্বা নাকটা শ্বাস প্রশ্বাসে ব্যস্ত। নিঃশ্বাসের দাপটে প্রশস্ত বুক ক্রমাগত ওঠানামা করছে। তুবা ফ্লোরের ওপর হাঁটু মুড়ে বসলো। এক হাতের ওপর শরীরের ভর রেখে সামান্য ঝুঁকে গেল কৌশিকের দিকে। ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দিল কৌশিকের উঁচু নাক। আঙ্গুল ঘোরাতে ঘোরাতে নিয়ে গেল পুরো ঠোঁটে। খুবই সাবধানে ছুঁয়ে দিল ঠোঁটের নিচের অংশ। ছুঁয়ে দিয়ে নিজেই কেঁপে উঠল তুবা। তড়িঘড়ি করে সরতে লাগলো। আচমকা কৌশিক 2 হাতে তুবাকে পেঁচিয়ে ধরে এক উল্টানে নিচে ফেলে দিল। তুবার উপর ঝুঁকে গিয়ে ঘুম ঘুম চোখে চাইল। মুখটা সামান্য নামিয়ে ফিসফিস করে বলল, কি ঘুমের ফায়দা উঠাতে এসেছিস জান? তুবা থতমত খেয়ে গেল। চোখ পাকিয়ে বলল, তার মানে আপনি ঘুমেছিলেন না, ঘুমে নাটক করছিলেন? তুই দরজা খুলতেই তোর আগমনের আভাস পেয়ে গেছিলাম। তোর গায়ের মিষ্টি গন্ধটা আমার বড্ড পরিচিত। তোকে অনুভব করতে আমার জ্ঞান থাকার প্রয়োজন নেই। সজ্ঞানে অজ্ঞানে 2 ভাবেই তোকে অনুভব করতে পারি। তুবা নজর লুকাতে মরিয়া হয়ে উঠল। এলোমেলো ভাবে এদিক সেদিক তাকালো। কৌশিক ফের প্রশ্ন করলো, আদর পেতে ইচ্ছা করছে জান? আমাকে আর ভার্জিন থাকতে দিবি না? তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। কৌশিক ভ্রুকুচকে প্রশ্ন করলো, তাহলে ঘুমের মাঝে জায়গা ছিল অজায়গা ছুঁয়ে দিচ্ছিলে কেন? ধুর, ডাকতে এসেছিলাম আপনাকে, দুপুর পেরিয়ে গেছে, খাবেন না? আমার সবচেয়ে প্রিয় খাবার তো তুই। তোকে খাই? এটাতে পেট ভরবে না। ভরবে, পেট মন সবই ভরবে। বাজে বকা বন্ধ করুন তো, খাবেন চলুন। কৌশিক জবাব দিল না। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল তুবার দিকে। চোখে মুখে দুষ্টুমির আভাস। মুহূর্তেই তুবার গলায় মুখ ডুবিয়ে দিল। বিছানা চাদর খামচে ধরে হাঁসফাঁস করে উঠল তুবা। আচমকা তুবার পেটের ভেতর বিকট শব্দে গড়গড় আওয়াজ করে উঠল। এই আওয়াজের একটাই মানে, তুবার অনেক বেশি ক্ষুধা লেগেছে। গড়গড়ে আওয়াজটা কানে পৌঁছাতেই কৌশিক হেসে ফেলল। গলা থেকে মুখ উঠিয়ে বলল, আচ্ছা বেশ, খাবি চল।
ঘণ্টাখানিক সময় পর মৌমিতার ঘরে হাজির হলো তুবা আর কৌশিক। ওদের আসতে দেরি দেখে সবাই নিজেদের মতো খেয়ে নিয়েছে। খাওয়ার সময় তুবা আরেক বাহানা ধরে বসলো, সে এখনই সমুদ্র পাড়ে হাঁটতে যাবে, কারোর বারণ শুনবে না। যদিও ভোরের দিকে আকাশে প্রচণ্ড মেঘ ছিল, কিন্তু বৃষ্টি এখনো আসেনি। তবে মেঘ কিছুটা কেটে গেলেও পুরোপুরি নয়। বৃষ্টি মাথায় নিয়ে বাইরে যাওয়ার পক্ষে কৌশিক ছিল না। রাতুলে দ্বিমত করছিল। পেশায় একজন ডক্টর হওয়ায় সে স্বাস্থ্যের বিষয়ে বেশ সচেতন। সে বেশ কয়েকবার বারণ করলো আজ বাইরে যেতে। বৃষ্টি চলে আসলে সবার জ্বর ঠান্ডা বাঁধবে। কিন্তু তুবা জেদের কাছে শেষমেশ কৌশিককে হার মানতে হলো। খাওয়া দাওয়া শেষে বিকেল 4টার দিকে সবাই ঘুরতে বের হলো। ওদের হোটেলটা সমুদ্রের কাছে। হোটেল থেকে সমুদ্র সৈকত 2 মিনিটের রাস্তা। মৌমিতা আর রাতুল আলাদাভাবে ঘুরছে, নতুন কাপল। ওদের সবচেয়ে বেশি প্রাইভেসির প্রয়োজন, তাই আর কেউ ওদের বিরক্ত করতে সঙ্গে যায়নি। বাকিরা হাঁটু সমান সমুদ্রের পানিতে হইচই হট্টগোল করছে। নীরব সমুদ্রের পানিতে গোসল করতে নেমে গেছে। রিয়া আর তুবা একে অপরের গায়ে পানি ছোড়াছড়ি করছে। ওদের থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে কৌশিক, হাতে একটা সফট ড্রিঙ্কসের বোতল। তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর ফিরে ফিরে তুবার হাস্যজ্জ্বল মুখের দিকে চাইছে। কৌশিককে একা দেখে গুটি গুটি পায়ে ওর কাছে এসে দাঁড়ালো রাইমা। লজ্জায় মাথা নিচু করে রেখেছে। লজ্জা লজ্জা ভাব নিয়ে ডাকলো, শুনছেন? বোতলে চুমুক দিতে দিতে ঘুরে তাকালো কৌশিক। ছোট্ট করে জবাব দিল,